আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম আমাদের টেকনিক্যাল ড্রয়িংয়ে, তো আজকে তোমাদের যে চ্যাপ্টারটা আমি করাবো সেগুলো লাইন, লেটারিং অ্যান্ড ডাইমেনশন। তো আমরা প্রথম থেকে আসবো আমাদের এই ড্রয়িংয়ে। কালকে আমরা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম ড্রয়িং কি বা কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, কোন সিটের উপর আমরা কিভাবে ড্রয়িং করবো সেটা তোমরা ভালোভাবে দেখেছো। তো আজকে আমাদের অ্যাকচুয়ালি ড্রয়িংটাই স্টার্ট করছি আমরা। তো আমাদের এই প্রথম দিনেই আমরা বলেছিলাম যে আমাদের ড্রয়িংটা হয় লাইনের মাধ্যমে। তো সেখানে প্রথমেই আছে দেখো লাইন। আমরা কোন লাইনগুলো ইউজ করি জানি। আমাদের এই যে এ এবং বি এই লাইনটা টানলাম, এই লাইনটাকে আমরা বলছি হরাইজন্টাল। কি বললাম? হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইন মানে অনুভূমিক। এই হরাইজন্টাল লাইনের উপর যদি লম্বভাবে কোনো লাইনকে দাঁড় করিয়ে দেওয়া হয় পারপেন্ডিকুলার ভাবে, অর্থাৎ এ বি যে লাইনটা এটাকে আমরা বলছি হরাইজন্টাল। এই এ বি লাইনের উপর যে কোনো একটি পয়েন্ট সি পয়েন্ট থেকে যদি লম্বভাবে একটি লাইন দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে এই সি ডি যে লাইনটি রয়েছে এই লাইনটিকে আমরা বলছি, এ বি লাইনটি হলো হরাইজন্টাল লাইন এবং সি ডি এই লাইনটিকে আমরা বলছি ভার্টিক্যাল ভার্টিক্যাল লাইন। তাহলে একটা পেলাম আমরা হরাইজন্টাল লাইন আর একটা ভার্টিক্যাল লাইন। এবার হচ্ছে প্যারালাল লাইন। প্যারালাল মানে সমান্তরাল, অর্থাৎ এই একটা এবি লাইন টানলাম, এবি প্যারালাল অর্থাৎ সমান্তরালে যদি আমি এই একটা লাইন টানি এটাকে আমরা বলছি এই সিবি, অর্থাৎ এবি এবং সিবি উভয়ই একে অপরের সঙ্গে সমান্তরাল। এই লাইনটা যে কোনো ভাবে সমান্তরাল হতে পারে, এইরকম ভাবেই সমান্তরাল হতে পারে। আবার আমরা যদি অ্যাঙ্গেলেও টানি, এটা যদি এবি লাইন হয়, এটা যদি সিডি হয়, তাহলে এটাও কিন্তু এরা পরস্পরের প্যারালাল। বাট এরা অনুভূমিক হয়তো নেই, হরাইজন্টালি নেই, ইনক্লাইন্ড এরা হয়েছে, কিন্তু বাট দুটো জায়গায় লাইন কিন্তু প্যারালাল। তো অনুভূমিক হলেই যে প্যারালাল হবে তা কিন্তু নয়, যে কোনো ভাবেই প্যারালাল হতে পারে। এইবার আমরা আসি যে একটা লাইন আমাদের যে কোনো একটি মেজারমেন্টের লাইন, অর্থাৎ মনে করে নিলাম এই একটা এবি একটা লাইন, এই এবি লাইনটিকে আমরা কিভাবে ইকুয়াল ডিভিশনে বিভক্ত করব, অর্থাৎ সমান ভাগে ভাগ করতে হবে। তো মনে করে নিলাম আমরা দুটো প্রসেসে করতে পারি। এ থেকে যে কোনো একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা থিটা ডিগ্রি যে কোনো একটা অ্যাঙ্গেলে আমরা একটা ইনক্লাইন লাইন টানলাম। এইবার আমরা গতকাল তোমাদের ইনস্ট্রুমেন্ট দেখিয়েছিলাম, দেখো এই ইনস্ট্রুমেন্টটা প্রত্যেকেই নিশ্চয়ই চিনতে পারছো, এটা হচ্ছে স্মল ডিভাইডার। এই স্মল ডিভাইডারে যে কোনো একটা অ্যাঙ্গেলের পরিমাপ তুলে নিলাম, যে কোনো মনের মতো করে, রাম শ্যাম যদু মধু যে যেটা নিতে পারে, তবে কিন্তু যেটা নেওয়া হবে সেটাই কিন্তু ফিক্স। রাম যদি এই অ্যাঙ্গেলটা নেয় এটাই ওর কাছে ফিক্স, শ্যাম হয়তো এর থেকে ছোট নিল শ্যামের কাছে ওটাই ফিক্স, যদু হয়তো অনেক বড় করে নিল তাহলে যদুর কাছে ওটাই ফিক্স। এই চাকাটা হুইলটাতে কিন্তু আর হাত দেওয়া যাবে না। তাহলে এই অ্যাঙ্গেলটা নেওয়ার পর যে ইনক্লাইন্ডে যে লাইনটা নিয়েছিলাম অর্থাৎ এ পয়েন্ট থেকে, সেই পয়েন্টের উপর আমি এই এবি লাইনটিকে যত ভাগে বিভক্ত করতে চাইছি, মনে করে নিলাম আমি এবিটাকে সমান 7 ভাগে বিভক্ত করব, তাহলে কি করছি আমি এই ইনক্লাইন লাইনের উপর এই যে স্মল ডিভাইডারে যে মেজারমেন্টটা নিলাম এই মেজারমেন্টটাকে নিয়ে 7 বার কেটে নিলাম। এই 1 2 3 4 5 6 7, এই যে 1 2 3 4 5 6 7 7টা পয়েন্ট কিন্তু এই স্মল ডিভাইডারে আমি যে মেজারমেন্টটা নিয়েছি সব কিন্তু ইকুয়াল। এরপর
আমাদের দুটো সেট স্কয়ার 30 60 এবং 45 গতকাল আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। এই দুটো সেট স্কয়ারকে আমরা এমন ভাবে বসাবো, কিভাবে বসাবো দেখো, আমরা অ্যাঙ্গেলে যে লাস্ট পয়েন্টটা নিয়েছি 7 নম্বর পয়েন্ট এবং যে লাইনটিকে আমরা ডিভিশন করতে চাইছি অর্থাৎ এবি লাইন, এই এবি লাইনে যেখান থেকে আমরা এ প্রান্ত থেকে অ্যাঙ্গেল শুরু করেছিলাম অর্থাৎ বি প্রান্তটা ফাঁকা রয়েছে, এই বি প্রান্তের সঙ্গে এখানে যে 7 পয়েন্টটা নিয়েছি যে কোনো একটি সেট স্কয়ারের সাহায্যে এই পয়েন্টটাকে প্যারালালি নিয়ে আসতে হবে, মানে একই লাইনে সেম লাইনে নিয়ে আসতে হবে দুটো পয়েন্ট। এরপর আমরা এর তলায় এই আরেকটা সেট স্কয়ারকে এই তলায় আমরা যে কোনো ভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা দেখো এই লাইনটাকে টেনে নিলাম। এরপর প্যারালাল লাইন আসবে কার না এই যে 7B যে লাইনটা পেয়েছি এর প্যারালাল লাইন কিভাবে পাবো দেখো, আমার ডান হাতের যে নিচের যে সেট স্কয়ারটা 30 60 এটাকে ফিক্স রাখতে হবে, এটা আর সরলে হবে না। এরপর উপরের যে সেট স্কয়ারটা রেখেছি 45 ডিগ্রি এটাকে আমরা দেখো স্লাইড করাচ্ছি, এই স্লাইড করা। এবার দেখো 6 থেকে যে লাইনটা পেলাম পয়েন্টটা এখান থেকে এই লাইনটা এসে এই বির উপরে আমরা এই একটা প্যারালাল লাইন পেলাম, যেটা কার প্যারালাল না 7B প্যারালাল। আবার দেখো আবার নিচেরটাকে ফিক্স রেখে আবার এই স্লাইডিং করালাম, এই স্লাইড করালাম। আবার দেখো আমরা 5 থেকে একটি লাইন পাবো। এইভাবে আমরা পরপর যদি এটাকে স্লাইড করাতে থাকি, নিচেরটাকে ফিক্স রেখে উপরেরটাকে যদি স্লাইড করাতে থাকি তাহলে দেখো এখান থেকে পরপর আমরা এখান থেকে প্যারালাল লাইন পাবো। এরপর দেখো এর উপর যে পয়েন্টগুলো পেলাম তাহলে 7 থেকে যেটা এলো এটা B 7B, 6 থেকে যেটা এলো এটা 6 ড্যাশ, 5 ড্যাশ, 4 ড্যাশ, 3 ড্যাশ, 2 ড্যাশ, 1 ড্যাশ। অর্থাৎ এই A1 ড্যাশ ইজ ইকুয়াল টু 1 ড্যাশ 2 ড্যাশ ইজ ইকুয়াল টু 2 ড্যাশ 3 ড্যাশ ইজ ইকুয়াল টু 3 ড্যাশ 4 ড্যাশ ইজ ইকুয়াল টু 4 ড্যাশ 5 ড্যাশ। অর্থাৎ প্রত্যেকটির মেজারমেন্ট A থেকে 1 ড্যাশ, 1 ড্যাশ থেকে 2 ড্যাশ, 2 ড্যাশ থেকে 3 ড্যাশ প্রত্যেকই ইকুয়াল এবং এই লাইনটি সমান ভাগে বিভক্ত হবে। বোঝা গেল প্রত্যেকে? তাহলে আমরা সেট স্কয়ারের সাহায্যে কিন্তু প্যারালাল লাইন টানতে পারি। কিভাবে টানলাম সেটা দেখিয়ে দেব। চলে আসি আমাদের ড্রয়িং এ বিভিন্ন ধরনের লাইন দেখানো হয়, যে লাইনগুলো না শিখলে পরে আমরা কোনো ড্রয়িং করতে পারবো না। তাহলে আমি একটি ছকের মাধ্যমে তোমাদের লাইনগুলোকে দেখিয়ে দিচ্ছি কোন কোন লাইন আমরা ড্রয়িং এর ক্ষেত্রে ইউজ করে থাকি। দেখো আমরা লাইন সম্পর্কে বলছি, তো আমাদের টেকনিক্যাল ড্রয়িং এ যে সমস্ত লাইনগুলো আমরা ইউজ করে থাকি এই 8 ধরনের লাইন আমরা ইউজ করে থাকি বেশি, মোস্ট পপুলার। অর্থাৎ আমি এখানে একটা ছকের মাধ্যমে তোমাদের দেখিয়েছি, দেখো এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস থিক লাইন। এই লাইনটা কিভাবে ড্র করতে হয় না, আমরা যে পেন্সিলটা ইউজ করব ড্রয়িং পেন্সিল গতকাল দেখিয়েছিলাম, যখন আমরা কোনো জায়গায় কন্টিনিউয়াস থিক লাইন টানবো তখন পেন্সিলটা যে পয়েন্ট থেকে স্টার্ট হবে এবং এন্ড পয়েন্ট পর্যন্ত আমরা এই একবার পেন্সিলটাকে নিয়ে গেলাম, আবার এন্ড পোরশন থেকে আবার স্টার্টিং পোরশনে ব্যাক করলাম। এই যে লাইনটা ড্র করা হলো এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস থিক লাইন। এই লাইনটা আমরা কোথায় ইউজ করি? ভিজিবল আউটলাইন, অর্থাৎ যে ড্রয়িংটা করছি তার বাইরের দিকে চতুর্দিকে যেখানে সেখানে হচ্ছে ভিজিবল আউটলাইন, সেই লাইনের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস থিক লাইন। কন্টিনিউয়াস থিক লাইন, থিন লাইন 2 নম্বর লাইনটা, এটা কি না জাস্ট পেন্সিলটাকে আমরা টাচ করে বেরিয়ে যাব, এই যে লাইনটা পড়লো এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস থিন লাইন। এই লাইনের ইউজ আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে সবথেকে বেশি। কোথায় না ডাইমেনশন, একটা ড্রয়িং এর ডাইমেনশন দেওয়ার সময় যে লাইনগুলো টানা হয় সেটা কন্টিনিউয়াস থিন লাইন। ল্যাডার লাইন, হ্যাচিং লাইন, এগুলো কোন লাইন সেগুলো ড্রয়িং এর সময় বলে দেবো, এখন তোমরা বললেও বুঝতে পারবে না। এরপর আসছে আমরা ড্যাশ থিক লাইন। ড্যাশ থিক লাইন আমরা কোথায় দিই, কিভাবে টানা হয় না প্রত্যেকটা লাইন দেখো, এই যে একটা লাইন টানলাম, ছোট্ট একটা লাইন টানলাম, এর মধ্যে একটা গ্যাপ থাকবে,
পরবর্তী ক্ষেত্রে আবার সেম এটা যতটা মেজারমেন্টে টেনেছিলাম এটা ঠিক ততটাই, আবার সেম ইন্টারভাল মাঝে গ্যাপ থাকবে, আবার একটা ওই রকম সেম হবে। এইরকম পরপর গ্যাপ দিয়ে আবার যদি এরকম একটা সেম মেজারমেন্টে টানা হয়, এই যে লাইনটা তৈরি করা হলো এটাকে আমরা বলছি ড্যাশ থিক লাইন। এই লাইনটা হিডেন আউটলাইনের ক্ষেত্রে দেখানো হয় সব সময়। অর্থাৎ হিডেন মানে কি উচ্চ থাকা, মানে কোনো একটা জায়গায় হয়তো গ্যাপ রয়েছে, ফাঁকা রয়েছে, আমরা যখন কাটিং করছি সেই জায়গাটা তার মধ্যে কোনো একটা জিনিস রয়েছে বাট আমরা বাইরে থেকে সেটা দেখতে পাচ্ছি না, সেরকম কোনো জিনিসকে যদি আমরা ড্রয়িং এর মাধ্যমে প্রকাশ করি তখন এই ড্যাশ লাইন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ তার অবস্থান বর্তমান কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। এরপর আসছি আমরা ড্যাশ থিক লাইন। ঠিক আছে, আমরা ওই সেম থিক লাইন যেটা এটা মোটা হবে ওটা হালকা শুরু হবে, অর্থাৎ পেন্সিলটাকে এরকম টাচ করে নিয়ে বেরিয়ে যেতে হবে। এই যে লাইনটা হচ্ছে এটা হচ্ছে ড্যাশ থিক লাইন। এটাও ওই হিডেন আউটলাইনের ক্ষেত্রে আমরা দেখাবো বা কার্যক্ষেত্রে কখন কোনটা ব্যবহারের উপর। এটা হচ্ছে আমাদের মোস্ট পপুলার লাইন চেন থিন লাইন। চেন থিন লাইনটা আমরা কিভাবে টানবো না, দেখো এই একটা বড় লাইন টানা হলো, এর মাঝে একটা স্মল গ্যাপ দিয়ে তারপর একটি ছোট লাইন অর্থাৎ ছোট বিন্দু ধরনের দিলেও হবে, এরপর মাঝে আবার সেম গ্যাপ দিয়ে আবার একটা বড় লাইন, অর্থাৎ প্রথমে যেটা টেনেছিলাম আবার সেম গ্যাপ দিয়ে আবার ছোট একটি লাইন, আবার সেম গ্যাপ দিয়ে আরেকটা বড়। এই রকম যে লাইনটা টানা হয় এটাকে আমরা বলছি চেন থিন লাইন। এই লাইনটা সব সময় সেন্টার লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ যে কোনো একটা ড্রয়িং যদি করা হয় তার মিডিল একটা থাকে, সেন্টার থাকে, প্রত্যেকটা জিনিসের একটা সেন্টার থাকে, সেই সেন্টার লাইনটা প্রকাশ করা হয় সব সময় চেন থিন লাইন। এরপর আসছে আমরা দেখো এই লাইনটা চেন থিন, অর্থাৎ এই যে লাইনটা টেনেছি চেন থিন, কিন্তু দুপাশে আমাদের দেখো লেখা রয়েছে চেন থিন থিক অ্যাট ডাবল এ, অর্থাৎ শেষের দু প্রান্তে আমাদের লাইনটা কিন্তু ঠিক হবে, মাঝে থাকবে চেন থিন, দুপাশে হচ্ছে থিক। এই লাইনটা কোথায় আমরা কাটিং প্লেন লাইন, অর্থাৎ কোনো একটি জিনিসকে ধরে নাও এই একটা আমাদের মার্কার পেনটাকে এখান থেকে মিডল থেকে আমরা কাটিং করে দিলাম, দিয়ে উপরটাকে উড়িয়ে দিলাম, এই যে কাটিং লাইনটা আমরা সেকশন লাইনটা দেখাবো, এই লাইনটা সবসময় দেখানো হয় এই চেন থিন থিক অ্যাট ডাবল। এটা আমরা কোথায় দেখাচ্ছি, দেখো এখানে লেখা রয়েছে কাটিং প্লেন লাইন। এই যে লাইনটা আমরা এটাকে বলছি জিগজ্যাগ, কেন না জেড আকৃতির, মাঝে দেখো প্রত্যেকটা জেড আকৃতির দেখতে, এই জন্য এটাকে বলা হয় জিগজ্যাগ লাইন। কোথায় আমরা ইউজ করি না লং ব্রেক লাইন, কোনো একটা ড্রয়িং অনেক বড় কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, কাটিং করে শর্ট করে দেওয়া হয়েছে ড্রয়িং এর ক্ষেত্রে, তখন সেই লং ব্রেক লাইনের ক্ষেত্রে জিগজ্যাগ লাইন ব্যবহার করা হয়। এটা হচ্ছে কন্টিনিউয়াস ফ্রি হ্যান্ড কার্ভ লাইন, এটা হচ্ছে ইন্টারাপ্টেড ভিউ এন্ড সেকশন, এটার ক্ষেত্রে দেখা। তাহলে আমরা টোটাল লাইন সম্পর্কে আমরা দেখে নিলাম, প্রত্যেকটার নাম এখানে লেখা আছে। এটা কন্টিনিউয়াস থিক লাইন, এটা কন্টিনিউয়াস থিন লাইন, এটা ড্যাশ থিক, এটা ড্যাশ থিন, এটা চেন থিন, এটা চেন থিন থিক অ্যাট ডাবল এন্ড, এটা জিগজ্যাগ, এটা কন্টিনিউয়াস কার্ভ। এদের প্রত্যেকের ইউজ তোমরা ভালো করে দেখে নিও। এবার চলে আসি আমরা ডাইমেনশন। দেখো এবার আমরা আসছি লাইন, তো আমরা তোমাদের দেখিয়ে দিলাম কত ধরনের লাইন, হরাইজন্টাল লাইন কিভাবে টানতে হয়, ভার্টিক্যাল লাইন কিভাবে বলে, প্যারালাল লাইন একটা লাইনকে ইকুয়াল ডিভিশন করা, এবং কত ধরনের লাইন কোথায় ইউজ করি। এবার আসছি আমরা ডাইমেনশন। তো একটা ড্রয়িং যদি আমরা করি, দেখো আমি এই একটা ড্রয়িং তৈরি করেছি তোমাদের সামনে, এই ড্রয়িংটা শুধু তো ড্রয়িংটা এঁকে দিলে হবে না, ড্রয়িংটার কি নাম, ড্রয়িংটার কত মেজারমেন্ট রয়েছে। একটা ড্রয়িং, তোমার যদি গায়ের একটা শার্ট তৈরি করা হয়, শার্টের যদি কোনো মাপ নেওয়া হয় তাহলে তোমার গায়ের শার্টটা তৈরি হবে না, তোমার গায়ের ফিটিংস হবে না। তাহলে বাস্তবে প্রত্যেকটা জিনিস, তোমরা যে বেঞ্চে বসে আছো সেই বেঞ্চটা তৈরি করতে গেলে একটা নির্দিষ্ট মেজারমেন্ট লেগেছে, আমার এই যে বোর্ডটা আছে এই বোর্ডটার একটা নির্দিষ্ট মেজারমেন্ট রয়েছে। তাহলে বাস্তবে ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিস তৈরি করতে গেলে তার নির্দিষ্ট পরিমাপ দেওয়া প্রয়োজন। সেই নির্দিষ্ট পরিমাপগুলো আমরা কিভাবে দেখাবো তার একটা নির্দিষ্ট রুলস রয়েছে, আমরা কিন্তু যেমন তেমন ভাবে দেখাতে পারি না। তো সেইখানে দেখো সেই ডাইমেনশনে আমরা কিভাবে করেছি, আমরা দুটো পদ্ধতিতে ডাইমেনশন দিয়ে থাকি। কি কি না, এক নম্বর অ্যালাইন মেথড, অ্যালাইন মেথড, এবং দু নম্বর যে পদ্ধতিতে আমরা ডাইমেনশন দিতে পারি সেটা
প্রসেসটা কেমন, কিভাবে আমরা ডাইমেনশনগুলো দেব। এই অ্যালাইন মেথড এবং ইউনিডাইরেকশনাল মেথডে আমরা কিন্তু যখন মেজারমেন্ট পরিমাপ দেওয়া হয় তখন কিন্তু অ্যারো হেডের মাধ্যমে দেওয়া হয়। অ্যারো হেড মিন্স আমরা দেখো এইখানে যে ডাইমেনশনগুলো দিয়েছি, এখানে দেখো এই একটা অ্যারো হেড দেওয়া হয়েছে। অ্যারো হেডটা কিভাবে দিতে হয় দেখো, আমি তোমাদের একটা অ্যারো হেড তৈরি করছি। আমরা অনেকেই সাধারণত দিয়ে থাকি, আমরা না জেনে দিই, অনেকে এরকম ভাবে টেনে দিই। এটা নট এ রাইট প্রসেস, এটা হলো ভুল। আমরা অনেকে এইভাবে এই করে টেনে দিয়ে দিলাম, মানে যেমন খুশি সেইভাবে দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো কোনোটাই সঠিক নয়। অ্যারো হেড দেওয়ার একটি নির্দিষ্ট রুলস রয়েছে। আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ক্লোজ অ্যারো হেডটা ইউজ করি। ক্লোজ অ্যারো হেড মিন্স আমরা এই যে অ্যারো হেডটা তৈরি করলাম, এটাই হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যারো হেড। এই অ্যারো হেডটা কি কেমন হবে, এর মেজারমেন্ট কি হবে না, লেন্থ অফ দ্য অ্যারো হেড, লেন্থ অফ দ্য arrow head is 3 times of its width। অর্থাৎ এর চওড়া যতটা হবে তার 3 গুণ হবে এর লেন্থ। এটাই হচ্ছে আমাদের অ্যারো হেড দেওয়ার প্রকৃত প্রসেস, এবং এটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড থেকে একদম স্পেসিফিক্যালি বলা রয়েছে। এইভাবে কিন্তু আমাদের অ্যারো হেডটা দিতে হয় কোনো ড্রয়িংয়ে। বাস্তবে যখন টেন্ডার পাস করা হয় বা যেখানে ড্রয়িংটাকে সাবমিট করা হয় তখন এই প্রসেসে অ্যারো হেড না দিলে কিন্তু ড্রয়িংটা বাতিল বলে গণ্য করা হয়। এটা আমাদের নিয়মে রয়েছে। তো আমরা দেখো এইখানে যে ডাইমেনশনগুলো আমরা দিয়েছি, আমরা দেখো এর আগে যে লাইন দিয়েছিলাম, লাইন কতগুলো লাইন বলেছিলাম, তার মধ্যে কিছু কিছু লাইন আমি ড্রয়িং এর মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি কোনটাকে কি লাইন। এইভাবে একটা ড্রয়িং আমরা এঁকেছি, এর মধ্যে সার্কেল রয়েছে, এখানে দেখো আউটলাইন রয়েছে, এখানে দেখো সেকশন লাইন রয়েছে। কি না, আমরা এই ড্রয়িং এর চতুর্দিকে এই যে চারপাশের এই লাইনটা, এটাকে বলছি আমরা আউটলাইন। সেটা কিন্তু এই অ্যারো হেডের মাধ্যমে, ক্লোজ হেড অ্যারো হেডের মাধ্যমে প্রকাশ করা হয়। অ্যারো হেডের মাথাটা কোন দিকে থাকবে না, যেটাকে আমরা ইন্ডিকেট করতে চাইছি। অনেকে কি করে, হ্যাঁ এটাই ভালো করে বলতে হবে, অনেকে লেখার দিকে এরকম দিয়ে দেয়। অর্থাৎ এখান থেকে আমরা অ্যারো হেডটা টানছি, এটাকে বোঝাতে চাইছি, এখান থেকে আমরা লাইনটা টেনে যেখানে লিখছি সেই দিকে অ্যারো হেডটা দিয়ে দিচ্ছি। দিস ইজ এ রং প্রসেস। এটা আমরা কিন্তু ওকে ইন্ডিকেট করছি না, ইন্ডিকেট কাকে করছি না, এই লাইনটাকে দেখাতে চাইছি। অর্থাৎ অ্যারো হেডটা হবে কিন্তু এইখানে, এবার নামটা হবে এইখানে লাইনের শেষে। এটা হলো সঠিক প্রসেস। তাহলে এটা হলো সেকশন লাইন। এইবার দেখো ল্যাডার লাইন, এই লিডার লাইনটা, লিডার লাইনটা কি না, আমরা যখন সার্কেলের একটা পরিমাপ, একটা বৃত্তের পরিমাপ যখন বোঝানো হয় তখন কিন্তু তার ডায়ামিটার দিয়ে বোঝানো হয়। ডায়ামিটারটাকে আমরা কিভাবে প্রকাশ করি না, ফাই চিহ্ন দিয়ে। এই চিহ্নটাকে বলা হচ্ছে ফাই। ফাই দিয়ে ডায়ামিটারটা প্রকাশ করা হয়। তাহলে এর ডায়ামিটার ধরে নাও 10, তাহলে আমরা লিখতে পারবো 5 10। সেটা কিভাবে লেখা হবে না, এই অ্যারো হেডটা থাকবে সার্কেলের মধ্যে দু প্রান্তে, অর্থাৎ একদিক থেকে উপর দিকে, এবং এখান থেকে একটা লিডার লাইন টেনে সেখান থেকে হরাইজন্টাল লাইন দিয়ে এটাকে বলছি আমরা লিডার লাইন, এবং তার উপরে যেটা ওই সার্কেল ডায়ামিটারের মেজারমেন্টটা দেওয়া হয়। এইবার দেখো আমরা দুটো প্রসেস বলেছি, এগুলো গেল আমাদের ওই যে লাইনগুলো দিয়েছিলাম সেগুলো কিভাবে প্রকাশ করব। এবার দুটো মেথড, অর্থাৎ মেজারমেন্টটা কিভাবে প্রকাশ করব তার দুটো প্রসেস, একটা অ্যালাইন মেথড এবং ইউনিডাইরেকশন। যখন আমরা ডাইমেনশন দিই, ডাইমেনশন দেওয়ার সময় কোন লাইন বলেছি না, আমাদের কন্টিনিউয়াস থিন লাইন। এই কন্টিনিউয়াস থিন লাইনটা মনে করে নাও এখান থেকে এই লেন্থটুকু প্রকাশ করা হবে। তাহলে এখান থেকে প্রথমে একটা আমাদের কন্টিনিউয়াস থিন লাইন টানবো ভার্টিক্যালি। সেটা কোথা থেকে হবে না, ড্রয়িং থেকে একটু গ্যাপ দিতে হবে, গ্যাপ দেওয়ার পরে একটা ভার্টিক্যাল লাইন টেনে নিলাম, নিয়ে এর মাঝে যখন এই অ্যারো হেড দিয়ে, যখন অ্যারো হেড দিয়ে এর উপরে যখন মেজারমেন্টটা লেখা হবে, মনে করে নাও এটা মিলিমিটারে 30 মিলিমিটারের মেজারমেন্ট, তাহলে এই অ্যারো হেডের উপরে যখন আমরা লিখলাম ডাইমেনশনটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যালাইন মেথড। যদি দুদিক থেকে অ্যারো হেড আসে
মিডল পোরশনে আমরা যদি কেটে দিয়ে মাঝে যদি ডাইমেনশনটাকে লেখা হয়, তাহলে এদিক থেকে অ্যারোহেড চলে গেল, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড থেকে অ্যারোহেড আসবে, মাঝে যদি গ্যাপ দিয়ে আমাদের ডাইমেনশনটাকে লেখা হয়, তখন এই প্রসেসটাকে আমরা বলছি ইউনিডাইরেকশনাল ম্যাপ। এটা অনুভূমিক যখন দেওয়া হবে তখন কিন্তু এই লেখাটা এইরকমই, মানে ডাইমেনশন যে নিউমেরিক্যাল সংখ্যাটা এইভাবে লেখা হবে। যখন ভার্টিক্যালি লেখা হবে তাহলে কি হবে, ইউনিডাইরেকশনালের ক্ষেত্রে দেখো এই লাইনটা আমরা অ্যারোহেডটা এইভাবে টানলাম, বাট ডাইমেনশনটা লেখা হবে, এটাই হচ্ছে ইউনিডাইরেকশনাল প্রসেস। কিন্তু অ্যালাইনিংয়ের ক্ষেত্রে এখানে যেমন উপরে উঠেছে, এর ক্ষেত্রেও ঠিক সেরকম উপরে এইভাবে 30 মিলিমিটার দেওয়া। বোঝা গেল? প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে লাইন হয়ে গেল, ডাইমেনশন দেখানো হয়ে গেল। এবার আমরা আসি লেটারিং। এবারে চলে আসি আমরা, লাইন দেখলাম, ডাইমেনশন দেখলাম, এবার চলে আসি আমরা লেটারিং এর ক্ষেত্রে। লেটারিং আমাদের দুটো ধরনের লেটারিং আমরা শিখব। একটাকে বলছি ভার্টিক্যাল, আর অপরটাকে বলছি ইনক্লাইন। তাহলে ভার্টিক্যাল লেটার এবং ইনক্লাইন লেটার। ভার্টিক্যাল লেটার আবার দুটো প্রসেসে করা হবে, একটা হচ্ছে ভার্টিক্যাল ক্যাপিটাল লেটার আর ভার্টিক্যাল স্মল লেটার। ইনক্লাইনের ক্ষেত্রে সেম দুটো, একটা হচ্ছে ইনক্লাইন ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে ইনক্লাইন স্মল লেটার। এবার দেখো আমরা ভার্টিক্যাল লেটার এবং ইনক্লাইন লেটার আমরা কিভাবে ড্রয়িং করি। তো আমাদের এই লেটারিং করতে গেলে কিন্তু আমাদের একটা ছক তৈরি করতে হয়। প্রথমে আমরা গ্রাফ তৈরি করতে হবে, সেই গ্রাফের মধ্যে কিন্তু আমাদের লিখতে হবে। কিভাবে না, লেটারিং এর একটা হাইট দেওয়া থাকে, মনে করে নিলাম আমি এটা 7 সেন্টিমিটার একটা হাইট দিয়ে দিয়েছে, আমরা লিখব 7:5 রেশিওতে। তাহলে আমরা তোমাদের যে রেশিওটা করাবো সেটা হচ্ছে 7:4 রেশিওতে। আমাদের অনেকগুলো রেশিও হয়, তো 7:4 রেশিওতে তোমাদের লেটারিংটা দেখাচ্ছে। তো মনে করে নিলাম আমাদের ভার্টিক্যাল হাইট যেটা দেওয়া রয়েছে সেটা 7 সেন্টিমিটার, এবং লিখতে হবে আমাদেরকে 7:4 রেশিও, অর্থাৎ এই 7:4 রেশিও হচ্ছে এক একটি লেটারের রেশিও। এবার আমাদের যে 7 সেন্টিমিটারটা দিয়েছি এটাকে সমান 7টি ভাগে ভাগ করব এই ভার্টিক্যাল হাইটটাকে। কিভাবে না, আমরা ইকুয়াল ডিভিশন আগেই পেন্সিল মানে স্মল ডিভাইডার দিয়ে শিখেছি। তাহলে এই অ্যাঙ্গেলের সমান 7টা পয়েন্ট নিয়ে নিলাম, 1 2 3 4 5 6 7, এবং এখান থেকে যেমন ভাবে সেট স্কয়ার, দুটো সেট স্কয়ারকে বসিয়ে যেমন ভাবে প্যারালাল লাইন টানতে হয় এই সেম অনুরূপ ভাবে আমরা প্যারালাল লাইনগুলো টেনে নিলাম। নেওয়ার পর আমাদের যে গতকাল টি স্কেল দেখিয়েছিলাম ওই টি স্কেলটাকে আমরা যদি এরকম অনুভূমিক ভাবে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা থেকে এরকম একটা করে হরাইজন্টাল লাইন পেয়ে যাব। কোথা থেকে আমরা লাইনগুলো টানবো না, আমরা ওই যে ভার্টিক্যাল হাইটটা নিয়ে নিয়েছিলাম 7 সেন্টিমিটার, এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে এই লাইনটাকে সমান ডিভিশন করলাম 7 ভাগে। এবার এখান থেকে আমরা হরাইজন্টাল লাইনগুলো টেনে নিলাম, এই প্রত্যেকটা থেকে হরাইজন্টাল লাইন টেনে নিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 সমান 7টা ভাগে ভাগ হয়ে গেল। এই ঘরগুলো তোমাদেরকে অনেক অনেক বড় করে একটু টানতে হবে। এবার আমরা দেখো কিভাবে ছকটা তৈরি করছি। এই সমান 7টা ভাগে ভাগ করার পর 7টা থেকে আমরা যে হরাইজন্টাল লাইনগুলো পেলাম, এবার 45 ডিগ্রি সেট স্কয়ার বসাতে হবে। কোথায় না, নিচে টি স্কেলটা বসিয়ে দিতে হবে এইভাবে, অর্থাৎ আমি এটাকে মনে করলাম টি স্কেল, আমরা এই এখানে বসিয়ে দিলাম, দিয়ে এই টি স্কেলের উপর 45 ডিগ্রি সেট স্কয়ারটাকে বসিয়ে দিলাম। এইরকম 45 ডিগ্রি সেট স্কয়ারটা কোথায় নিতে হবে না, আমার এই যে ভার্টিক্যাল পয়েন্টটা দিয়েছি এই ভার্টিক্যাল পয়েন্টে যে আমরা হাইটটা নিয়েছি অর্থাৎ লোয়ার বেস
যেখানে স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্ট থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই লাইনটাকে টেনে নিলাম। এই আবার সেট স্কয়ারটাকে আমরা যেমন এই দিক থেকে 45 ডিগ্রি টানলাম, এই পয়েন্টটাকে এর সঙ্গে মেশ করাতে হবে। এই পয়েন্টটাকে মেশ করালে পরে এখান থেকে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল আরেকটা এইরকম বেরিয়ে যাবে। এইভাবে আমরা এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল টোটাল যতগুলো হরাইজন্টাল লাইন যতদূর পর্যন্ত টেনেছি এরকম প্রত্যেকটা থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল টেনেছি। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেখো হরাইজন্টাল লাইনের সঙ্গে একটা জায়গায় প্রত্যেকে কাট করেছে। এই একটা কাটিং পয়েন্ট, এই একটা প্রত্যেকটা একটা হরাইজন্টাল লাইনের সঙ্গে কাটিং করেছে। এইবার এই নিচে আমরা তো আমাদের পৃষ্ঠে বসানো আছে, এইবার ওই 45 এর যেটা পারপেন্ডিকুলার এজ, এই পারপেন্ডিকুলার এজটাকে যদি আমরা ভার্টিক্যাল এইরকম লম্বভাবে বসিয়ে দিই তাহলে প্রত্যেকটা থেকে দেখবে এইরকম প্রত্যেকটা পয়েন্ট থেকে এরকম একটা করে ভার্টিক্যাল লাইন পাচ্ছি। তাহলে এই ভার্টিক্যাল লাইনগুলোকে যদি আমরা ড্র করি তাহলে দেখবে আমাদের এখানে একটা করে